স্বাগত ডিবিসির সাপ্তাহিক আলোচনা অনুষ্ঠান উপসংহারে। আপনাদের সাথে আছেন প্রণব সাহা। আবারও স্বাগত। প্রতি শুক্র ও শনিবার ধারাবাহিক এই আলোচনায় আমরা পৌঁছতে চাই উপসংহারে, তৈরি করতে চাই একটি সুপারিশ। মুক্তিযুদ্ধের চেতনায় একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার সংগ্রাম চলছে অবিরাম। 1972 সালের সংবিধানে যে ধর্মনিরপেক্ষ শব্দ ছিল, 75-এর 15 আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নির্মমভাবে নিহত হয়, সেই ধর্মনিরপেক্ষতা ভুলুণ্ঠিত হয়েছে। এরপর সংবিধানে রাষ্ট্রধর্ম যুক্ত হয়েছে। এখন চ্যালেঞ্জ, রাষ্ট্রধর্ম রেখেও দেশটিকে এগিয়ে যেতে হবে সব ধর্মের মানুষের অধিকার সমুন্নত রাখতেই। আর এই বাংলাদেশের সাধারণ মানুষ ধর্মপ্রাণ, কিন্তু তাদের সংখ্যাগরিষ্ঠই মৌলবাদী নয়। কিন্তু তারপরও নানাভাবে ধর্মকে ব্যবহারের অপশক্তি দেশে সক্রিয় আছে। তাই অসাম্প্রদায়িক বাংলাদেশের মুক্তিযুদ্ধকালীন চেতনা ধরে রাখতেই আমরা এবার বিষয় ঠিক করেছি রাজনীতিতে ধর্ম। বিষয়টি নিয়ে থাকবে ধারাবাহিক আলোচনা। মাস শেষে একটি উপসংহারে পৌঁছতে চাই আমরা। আর এ নিয়ে আমাদের এবারের বিষয়ে আজ দ্বিতীয় দিনের আলোচনার সূচনা করবেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সভাপতি মুজাহিদ ইসলাম সেলিম। আপনাকে স্বাগত আমাদের এই অনুষ্ঠানে। আমরা আরও আলোচনা করব। আমাদের সঙ্গে আছেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রানা দাশগুপ্ত। আপনাকেও স্বাগত উপসংহারে। আমরা গতকাল ধারাবাহিক এই আলোচনার সূত্রপাত করেছি। গতকাল আমাদের স্টুডিওতে অতিথি এসেছিলেন মেজবাউর রহমান চৌধুরী, ছিলেন অধ্যাপক সলিমুল্লাহ খান, অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক এবং ছিলেন শাহরিয়ার কবির। আজকের আলোচনা শুরু করার আগে আমরা একটু দেখে নেব সেই আলোচনার অংশবিশেষ। রাষ্ট্র, এটা রাষ্ট্রের জন্য কল্যাণকর মনে করি না। এটা অত্যন্ত স্পষ্টভাবেই আমি সবসময় বলি। আবার ধর্মহীন একটা রাষ্ট্র, এটাও মানুষের জন্য কল্যাণ করতে পারে না। অধর্ম, অপরাজনীতি মানুষের উপর বিস্তার করে, তখন সঠিক ধর্মই মানুষকে পথ দেখায় এবং সুস্থ রাজনীতি মানুষের বিকাশ ঘটায়। যে পানিতে আপনার জীবন রক্ষা পায়, সেই পানি কিন্তু জীবন হরণেরও কারণ হতে পারে। ধর্ম ছাড়া জীবন চলবে না। সুতরাং রাষ্ট্রের মধ্যে ধর্মের স্থানটা কোথায়, এটা নির্দেশ যতক্ষণ আমরা করতে না পারবো, তখন বারবার কিন্তু ধর্মকে ব্যবহার করে অপরাজনীতিবিদরা মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি এবং এখন যেটা চলছে সারা পৃথিবীতে জঙ্গিপনার নামে, সেই ধরনের পরিস্থিতি সৃষ্টি করবে। এই ফান্ডামেন্টালিজমের ধারণাটা কারা উদ্ভাবন করেছেন, মৌলবাদের ধারণা কারা উদ্ভাবন করেছেন, যদি আমরা অনুসন্ধান করি আমরা পাই ইঙ্গো মার্কিন শক্তি। আমাদের দেশে আমাদের বামপন্থী বন্ধুরা একেবারে লুফে নিলেন অ্যান্টি ফান্ডামেন্টালিস্ট মুভমেন্ট। মৌলবাদ বিরোধী আন্দোলন আমরা যত করছি, সাধারণ মানুষের ধর্মবোধ তত আঘাতপ্রাপ্ত হচ্ছে। এই তবলিগ, জামাত, সুফি সম্মেলন এগুলো গ্রো করছে, আকার বড় থেকে আরো বড় হচ্ছে। এই দাড়ি, টুপি, বোরখা, হেজাব এগুলো ব্যাপকভাবে আসছে। গণতন্ত্র যাতে নিরাপদ থাকে এবং ধর্মের পবিত্রতা যাতে রক্ষা করা যায়, সেই জন্য ধর্মের নামে রাজনীতি নিষিদ্ধ হয়েছিল। এবং জেনারেল জিয়া এবং জেনারেল এরশাদ সম্পূর্ণ রাজনৈতিক মতলবে এগুলো সংবিধান থেকে বাদ দিয়ে রাষ্ট্রধর্ম ইসলাম করেছেন, মাথার উপর বিসমিল্লাহ লাগিয়েছেন। এর সঙ্গে ধর্মপ্রীতির কোনো সম্পর্ক। দীপন তো একজন ধর্মে বিশ্বাসী ছিল, কেন তাকে হত্যা করতে হবে? ওই যে মওদুদিবাদ যে বলে দিয়েছে আমার জগতে, আমাদের জগতে মানে জামাতের জগতে ভিন্ন মত, ভিন্ন ধর্ম, ভিন্ন জীবনধারার কোনো অবস্থা জায়গা থাকতে পারবে না। ধর্মের নামে রাজনীতি থাকলে আপনাকে হোলি আর্টিজানের ঘটনা পুনরাবৃত্তি হবে, দীপনরা বারবার নিহত হবে এবং বাংলাদেশে 71 গণহত্যার পুনরাবৃত্তি হবে। আমরা ধর্মের রাজনীতি বা রাজনীতিতে যে ধর্ম যে আলোচনা শুরু করেছিলাম গতকাল, আজকেই মুজাহিদ সেলিম এবং রানা দাশগুপ্ত আপনারা নিশ্চয়ই জানেন যে আজকে সারাদিন ধরে আমাদের আইনশৃঙ্খলা বাহিনী একটা অভিযান করেছে জঙ্গিদের বিরুদ্ধে। যে জঙ্গিবাদের উত্থান ধর্ম এবং রাজনীতিকে ঘিরেই, আজকে সেই পটভূমি তো আমাদের আছেই। এছাড়া আমরা যে গতকাল শুরু করেছি যে রাজনীতিতে ধর্ম, যার আমরা অপব্যবহার দেখেছি, যার বিষ বাষ্পে আমরা নানাভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি। এবং আজকেও আপনারা দেখলেন যে ধর্মের নামে যে জঙ্গিবাদের উত্থান হয়েছে এই বাংলাদেশে, তারও কুফল এবং তার একটি ঘটনা আজকেও আমরা সারাদিন প্রত্যক্ষ করছি। আমি মুজাহিদ সেলিম আপনাকে দিয়ে শুরু করতে চাই, ধর্মের রাজনীতি বা রাজনীতিতে ধর্ম আপনি কিভাবে দেখেন বা কোথায় আছি আমরা? ধন্যবাদ। আসলে রাজনীতি এমন একটা বিষয় এবং ধর্ম আরেকটা বিষয়, এই দুইটা একটার সঙ্গে আরেকটা মেলানোর কোনো সুযোগ নেই। যেমন আমরা কাপড় মাপি 1 গজ, 2 গজ, 3 গজ এইভাবে, আর চাল মাপি 1 কিলোগ্রাম, 2 কিলোগ্রাম, 3 কিলোগ্রাম। এখন কিলোগ্রামের হিসাব আর গজের হিসাব একসঙ্গে যদি আমরা মিলিয়ে দিই, তাহলে পরে সেটা যেমন কোনোদিনই সামঞ্জস্যপূর্ণ হতে পারে না এবং একটা গজা খিচুড়ি, জগা খিচুড়ির পরিস্থিতি সৃষ্টি করবে। রাজনীতির সঙ্গে ধর্মকে মিলিয়ে দেওয়াটাই সেরকমই হবে। রাজনীতির নানা প্রতিষ্ঠান আছে, রাজনৈতিক দল আছে,
রাষ্ট্র আছে, রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠান আছে। এখন আমরা যদি রাষ্ট্র ব্যাপারটাকে নিয়ে একটু দেখি, তাহলে পরে ইতিহাস এই কথাই বলে যে রাষ্ট্র একটা সমাজের বিকাশের একটা নির্দিষ্ট সময়ে এটা আবির্ভূত হয় এবং সেটা সমাজ তথা মানুষের দ্বারাই কিন্তু সৃষ্ট, এবং এটা একটা ইহলৌকিক ব্যাপার। এবং ইহলৌকিক ব্যাপারে রাষ্ট্র সমাজের সদস্যদেরকে একত্রিত করে তাদের সাধারণ সুবিধাগুলো রক্ষা করার জন্য বা তার ঘোষিতভাবে সমাজের একটা অংশের বা একাধিক অংশের স্বার্থ রক্ষা করার জন্য সে কাজ করে থাকে। এবং সেই রাষ্ট্র তার সামনে আধুনিক রাষ্ট্র, আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্রটা যদি আমরা বিবেচনা করি, এর আগে রাষ্ট্রের নানান রকম চরিত্র ছিল, কিন্তু আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্রের সামনে প্রত্যেক নাগরিক কিন্তু একটাই পরিচয় সম্পন্ন, সেটা হলো রাষ্ট্রের নাগরিক। এবং সেখানে ধর্ম বর্ণ নির্বিশেষে কেউ গরিব হতে পারে, কেউ ধনী হতে পারে, কেউ হিন্দু হতে পারে, কেউ মুসলমান হতে পারে, নানা পরিচয়ে তাদের যেটাই থাকুক না কেন, রাষ্ট্রের সামনে তার একটা সাধারণ পরিচয়, সেটা হলো নাগরিক। এবং নাগরিক হিসাবে সকলেই হলো সমান মর্যাদা সম্পন্ন। এবং আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্রের এই বৈশিষ্ট্যটাকে যদি আমরা বিবেচনা করি, তাহলে আমাদের ইতিহাসে দেখা যাবে যে দুঃখজনক কতগুলো ঘটনার ভেতর দিয়ে আমাদের রাজনৈতিক ইতিহাস পরিক্রমণ ঘটেছে। ব্রিটিশ আমলে এর আগের পিরিয়ড যদি আমরা দেখি, তাহলে সেইভাবে ধর্মভিত্তিতে সমাজের বিভাজন এবং সেইটাকে রাষ্ট্রযন্ত্রের নানা কৌশলে ব্যবহারের কোনো উদাহরণ খুব বেশি আমরা খুঁজে পাই না। কিন্তু যখন ব্রিটিশরা এখানে আসলো, তারা অত্যন্ত কৌশলে আমাদেরকে ভাগ করো, শাসন করো, ডিভাইড অ্যান্ড রুল, এই পলিসি অনুযায়ী তাদের আধিপত্য বজায় রাখার জন্য তারা নানান রকম ষড়যন্ত্র করা শুরু করলো। এবং প্রধানত হিন্দু এবং মুসলমান এই দুই সম্প্রদায়ের ধর্মীয় অনুভূতিকে ভিত্তি করে তারা বিভাজনের জায়গাটাকে আরো প্রসারিত করার মাধ্যমে আমাদের এখানে যাতে ঐক্যবদ্ধভাবে ব্রিটিশ বিরোধী স্বাধীনতা সংগ্রাম জোরদার না হয়ে ওঠে এবং কোনোভাবেই যাতে তাদের স্বাধীনতা প্রদান করার দিকে না যেতে হয়, সেই ষড়যন্ত্র তারা করেছিল। এবং সেই হিসাবে যদি বলেন হিন্দু সাম্প্রদায়িকতাও ছিল, কিন্তু মুসলিম সাম্প্রদায়িকতা সেইটা রাজনৈতিক চরিত্রটা এমন একটা জায়গায় চলে গেল যে মুসলমানরা একটা আলাদা জাতি এই কথা বলে তারা আলাদা আবাসভূমির দাবি তুলে পাকিস্তান নামে কৃত্রিম রাষ্ট্র সেটাকে তারা প্রতিষ্ঠা করলো। এবং সেখানে একদিকে এটা গণতন্ত্র বিরোধী, কেননা রাষ্ট্রের সামনে আগে আমি বলেছি যে নাগরিক হিসেবে সকলের সমান হওয়া উচিত। এবং দ্বিতীয়ত আমি বলেছি বা বলতে চাই যে এইটা কেবলমাত্র গণতান্ত্রিকই না, এইটা হলো একটা চরম সাম্প্রদায়িকতা, যেটা রাষ্ট্রের সঙ্গে ধর্মকে মিলিয়ে দেওয়ার ফলে আমরা সাধারণত সব জায়গায় বলে থাকি যে রাষ্ট্র হলো সবার আর ধর্ম হলো যার যার। সুতরাং এই দুইটার সম্মিলন ঘটানোর মাধ্যমে, এবং এটা রাষ্ট্রকে যখন আপনি ধর্মের সঙ্গে মিলিয়ে ফেলবেন, রাষ্ট্রের অধীনে রাজনৈতিক শক্তিগুলো কাজ করে এবং সেখানে গণতান্ত্রিক রাষ্ট্রে মতামতের তারতম্য থাকবেই এবং প্লুরালিজম যেটাকে বলে বহুমতের বহুত্ববাদ, সেই বহুত্ববাদের ভিত্তিতে গণতন্ত্র পরিচালিত যেহেতু হয়, সুতরাং আমি যখনই ধর্মকে এখানে মিলিয়ে ফেলবো, সেটা যদি একটা ধর্মও হয়, সেই ধর্মের ভিতরেও নানান রকম বিভাজনগুলো কাজ করবে এবং সেটা ধর্মেরও ক্ষতিগ্রস্ত, ধর্মকেও ক্ষতিগ্রস্ত করবে। ইতিহাস এই কথাও বলে যে 47 সালে পাকিস্তান দ্বিজাতি তত্ত্বের প্রতিক্রিয়াশীল থিওরির উপরে ভিত্তি করে প্রতিষ্ঠিত হয়েছিল এবং জিন্নাহ সাহেব তিনি একচ্ছত্র নেতা ছিলেন। কিন্তু পাকিস্তান সৃষ্টি হওয়ার পরপরই তিনি একটা ভাষণে কিন্তু বলেছিলেন যে আজ থেকে পাকিস্তানে নাগরিক হিসাবে কেউ হিন্দুও না, কেউ মুসলমানও না, আমরা সবাই হলো পাকিস্তানের নাগরিক। ওর জন্য সমাজের এবং গণতন্ত্রের বাস্তবতাই হচ্ছে আপনি কোনোদিনই ধর্ম মিশ্রিত একটা রাষ্ট্র চিন্তা বা রাজনীতির চিন্তা আপনি কোনোদিন করতে পারবেন না। দুর্ভাগ্য যে এই মৌলিক বিষয়টাকে কেন্দ্র করে আমরা পাকিস্তানের বিরুদ্ধে যে সংগ্রামটা করেছিলাম, সেটা কেবলমাত্র একটা আলাদা ভৌগোলিক ভূখণ্ড সৃষ্টি করে বাঙালি মুসলমানদের জন্য আলাদা রাষ্ট্র করার জন্য আমরা কিন্তু স্বাধীনতা করিনি।
আমরা করেছিলাম হিন্দু মুসলমান নির্বিশেষে একটা সেকুলার রাষ্ট্র করার জন্য, যেখানে রাষ্ট্র তার জায়গায় থাকবে, ধর্ম তার ভিন্ন জায়গায় থাকবে। কিন্তু দুর্ভাগ্য, আমরা সেই ওয়াদা এবং প্রতিশ্রুতি থেকে আজও বহু দূরে আমরা চলে গেছি। সেই প্রসঙ্গে আমি পরে বলবো, এবং আমার অনেক ক্ষোভ এবং দুঃখ সেই জন্য আজকের এই আলোচনা যে আসলে রাজনীতিতে যে ধর্ম তার কুফল আমরা কোথায় গিয়ে দাঁড়িয়েছি। আমি এবার আমন্ত্রণ জানাবো রানা দাশগুপ্ত আপনাকে, যদি আপনি বলেন। না, বিষয়টি হলো বাংলাদেশ তার স্বাধীনতার ৪৫ বছর পূর্তি বিজয় উদযাপন করেছে আমরা মাত্র কয়েকদিনে আগে। এই স্বাধীনতার ৪৫ বছর পরে এসে যখন রাজনীতিতে ধর্ম এই বিষয়টি যখন আলোচনায় প্রাধান্য পায়, তখন আমাদের ভাবতে হবে সেটি হলো দেশটি কত দূর পিছিয়ে গেছে। আমরা জানি ধর্মভিত্তিক যে জাতীয়তাবাদ, যেই জাতীয়তাবাদের ভিত্তিতে ১৯৪৭ সালে পাকিস্তানটি অর্জিত হলো, এই ধর্মভিত্তিক জাতীয়তাবাদের বিরুদ্ধে যে বাঙালির লড়াই, এই লড়াইটি ছিল ভাষাভিত্তিক জাতীয়তাবাদের লড়াইয়ের উন্মেষটি তখনই ঘটেছিল। ভাষার কোনো জাত নাই, ভাষার কোনো ধর্ম নাই, ভাষার কোনো বর্ণ নাই, ভাষা নিজেই কিন্তু নিরপেক্ষ। এই ভাষাভিত্তিক জাতীয়তাবাদের মধ্য দিয়ে বাঙালির লড়াই হয়েছে পাকিস্তান আমলে, এবং ধর্মভিত্তিক জাতীয়তাবাদের নিকট থেকে একটা ভাষাভিত্তিক জাতীয় রাষ্ট্র গঠনের জন্যে ১৯৭১ সালে বাঙালি মুক্তিযুদ্ধ করেছে। সেদিন প্রশ্ন ছিল না কে হিন্দু কে মুসলমান, সেদিন প্রশ্ন ছিল না কে বৌদ্ধ কে খ্রিস্টান। আমরা যদি ৭ই মার্চের বঙ্গবন্ধুর ভাষণটাকে দেখি, বা ইভেন বঙ্গবন্ধুর পক্ষে ২৭শে মার্চ স্বাধীন বাংলা বিপ্লবী বেতার কেন্দ্র থেকে মেজর জিয়াউর রহমান সাহেব সেদিন যে বক্তব্যটি রেখেছিলেন, সেখানেও কিন্তু এই কথাটি বলা হয়েছিল, বাঙালি পাকিস্তানি আগ্রাসন বাহিনীর বিরুদ্ধে সকল বাঙালি রুখে দাঁড়াও। এই রুখে দাঁড়ানোর যে কথাগুলো বলা হয়েছিল, বা বঙ্গবন্ধুর বক্তৃতা, ইভেন ২৬শে মার্চ বঙ্গবন্ধুর যে ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স, তাতে কিন্তু কোথাও ধর্মের বিষয়টি ছিল না। আমরা যদি সেই বক্তব্যের ধারাবাহিকতায় যদি আমরা ১০ই মার্চ ১৯৭১ সালের ১০ই এপ্রিল আমরা যদি প্রোক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্সটাকে দেখি, সেই প্রোক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্সেও বলা হয়েছিল এমন একটি স্বাধীন রাষ্ট্রের জন্যই বাঙালি জাতি লড়াই করছে, যেখানে বাংলাদেশের প্রতিটি নাগরিকের জন্য সাম্য, সমতা এবং সামাজিক ন্যায় বিচারটি সুপ্রতিষ্ঠিত হবে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, যদিও ৭২-এর নভেম্বর মাসে ৪ঠা নভেম্বর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের যে সংবিধানটি গৃহীত হলো, জাতীয় গণপরিষদ, তার যে মূল নির্যাস, এই নির্যাসটি হলো আমার পাকিস্তানি আমলের ২৫ বছরের ধর্মভিত্তিক জাতীয়তাবাদী চেতনার বিরুদ্ধে বাঙালি জাতির যে লড়াই, এই লড়াইয়ের নির্যাস। বঙ্গবন্ধুর যে ভাষণ, সেখানেও খুব স্পষ্ট করে তার মধ্য দিয়ে কিন্তু ৪টি রাষ্ট্রীয় মৌলনীতি কিন্তু চলে এলো। দুঃখজনক হলেও সত্য যে ৭৫-এর ১৫ই আগস্টের পরে জিয়াউর রহমান সাহেবের হাত দিয়েই আমরা কিন্তু মাস্টার ল প্রোক্লেমেশনের মধ্য দিয়েই সংবিধানকে শুধু পাকিস্তানি ধারায় প্রত্যাবর্তন করা হলো না, গোটা বাংলাদেশের রাষ্ট্রীয় ব্যবস্থাটাকেই পাকিস্তানি ধারায় ফিরিয়ে নেওয়া হলো। কবি শামসুর রহমান সেদিন যথার্থভাবেই বলেছিলেন, উদ্ভট উটের পিঠে চলছে স্বদেশ। একই ধারায় কিন্তু জিয়া সাহেব যা করলেন, এরশাদ সাহেব তার সামরিক স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলনটি যখন তুঙ্গে জনগণের, তখনই তিনি কিন্তু পবিত্র ইসলাম ধর্মকে শুধুমাত্র ব্যক্তি স্বার্থ এবং রাজনৈতিক স্বার্থে ব্যবহার করার জন্য তিনি রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানে সংযোজন করেছিলেন। এরপরে আমরা জানি হাইকোর্ট, সুপ্রিম কোর্টের ডিসিশন আছে, যে ডিসিশনে পরিষ্কার করে বলা হয়েছিল যে সামরিক প্রোক্লেমেশনের মধ্য দিয়ে
প্রোক্লেমেশন, অর্ডার, সার্কুলার, এগুলোর মধ্য দিয়ে যা কিছু হয়েছে অল আর ইলিগাল। অবৈধ কিন্তু এত সত্ত্বেও সংবিধানের পঞ্চদশ সংশোধনের মধ্য দিয়ে আমরা তো ৭২-এর সংবিধানে ফিরে যেতে পারতাম, যখন মুক্তিযুদ্ধের নেতৃত্ব দানকারী দলের নেতৃত্বাধীন জোট আজকে সরকারি ক্ষমতায় অধিষ্ঠিত আছে। কিন্তু পঞ্চদশ সংশোধনের পরেও আমরা সংবিধানকে এখন যে জায়গায় দেখি, এই সংবিধানে পাকিস্তান আছে, এই সংবিধানে বাংলাদেশ আছে, এই সংবিধানে ধর্মনিরপেক্ষতা আছে, এই সংবিধানে ধর্মতন্ত্র আছে, এই সংবিধানে বঙ্গবন্ধু আছেন, এই সংবিধানে জিয়া এরশাদের পাকিস্তানি প্রেতাত্মা যেটি, সেটিও কিন্তু আজকের এই সংবিধানে অবস্থান করছে। আমি আজকের দিনে পরিষ্কার করে বলতে চাই, এই সংবিধানকে যদি বহাল রেখে রাষ্ট্র পরিচালনা করা হয় অথবা গণতন্ত্রের কথা যদি বলা হয়, অসাম্প্রদায়িকতার কথা যতই বলা হোক না কেন, সাম্প্রদায়িকতাকে অন্তরে রেখে, সাম্প্রদায়িকতাকে রাজনীতি রেখে গণতান্ত্রিক অসাম্প্রদায়িক ধর্মনিরপেক্ষ বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে না। আর তাই যদি না হয়, আমি নিজেই বলতে চাই, এই সংবিধান আজকে সন্ত্রাস, সাম্প্রদায়িকতা এবং জঙ্গিবাদের পাহারাদার। আমরা কিন্তু লক্ষ্য করার বিষয়, আমরা ৭৫-এ ধর্মভিত্তিক রাজনীতিকে পুনর্বাসিত করেছি। ধর্মর নামে রাষ্ট্র এবং রাজনীতিকে শুধু পরিচালনা করি নাই, আজকে খুব কম রাজনৈতিক দলই আছেন, খুব রাজনৈতিক নেতাই আছেন, মুখে যতই বলুক কিন্তু বাস্তবে অসাম্প্রদায়িক ধর্মনিরপেক্ষ যে রাষ্ট্র এবং রাজনৈতিক চর্চা, আজকে অনেকেই সেই চর্চা করবেন কি করবেন না রাজনৈতিক কারণে আজকেও কিন্তু তারা ভাবছেন। এই ভাবনার মধ্য দিয়ে আর যাই হোক, সন্ত্রাস, সাম্প্রদায়িকতা এবং জঙ্গিবাদী চক্র পরিপুষ্ট হচ্ছে। আর তাই যদি পরিপুষ্ট হয়, আপনি হয়তো আজকে একটি জঙ্গি ধরন করলেন, তার অর্থ এই কথা নয় জঙ্গি নির্মূল হয়ে গেল। সাম্প্রদায়িকতার বিরুদ্ধে আমরা যতই বলি, সন্ত্রাসের বিরুদ্ধে যতই বলি, ইভেন মাননীয় প্রধানমন্ত্রী জিরো টলারেন্স ঘোষণা করেছিলেন, কিন্তু জিরো টলারেন্স ঘোষণার ১.৫ মাস যেতে না যেতেই আমরা যখন ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের দিকে তাকাই, আমরা যখন গাইবান্ধার গোবিন্দগঞ্জের দিকে তাকাই এবং অন্যান্য জেলাগুলোর দিকে যদি তাকাই, কি চিত্রটি আমাদের কাছে ভেসে উঠছে। আমরা বলতে চাই, পাকিস্তান থেকে আমরা বাংলাদেশে বেরিয়ে এসেছি, কিন্তু এই কথা সত্য, পাকিস্তানি ভাবধারা, পাকিস্তানি রাষ্ট্র ব্যবস্থা আজও বাংলাদেশে অটুট রয়েছে। অতএব এই জায়গা থেকে আজকে উত্তরণ ঘটতে হবে। সেই জায়গায় যারা মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছে, মুক্তিযুদ্ধের যে রাজনৈতিক দলগুলো ছিলেন, আজকে পরিষ্কারভাবে মুখে এবং কথায় তাদেরকে এক জায়গায় আসতে হবে, আসলে তারা কোন বাংলাদেশটিকে দেখতে চান। আমরা ৭৫-এর পরের আজকের দিন পর্যন্ত রাজনীতিতে অনেক দ্বিচারিতা দেখেছি, স্লোগানে অনেক দ্বিচারিতা আমরা দেখেছি। আজকে জনগণ হতাশ। জনগণ আজকে কেন কোন রাজনৈতিক দলের নেতা বা কোন রাজনৈতিক দলকে ব্যতিক্রম বাদ দিয়ে বলছি, কেন আজকে আস্থা এবং বিশ্বাসে নিতে পারছে না? আজকে রাজনৈতিক দল এবং নেতৃত্বকে ভাবতে হবে, আস্থা এবং বিশ্বাসহীনতার যে জায়গায় তারা পৌঁছে গেছেন, এখান থেকে যদি রাষ্ট্রকে বের করে আনা না যায়, রাজনীতি যদি বের করে আনা না যায়, এই রাষ্ট্রটিকে অনেক বেশি বিপর্যয়ের মুখোমুখি আমাদের হতে হবে। কিন্তু এই বিপর্যয়ের জন্যে অথবা পাকিস্তান, বাংলাদেশ পাকিস্তান বা মধ্যপ্রাচ্যের কোনো রাষ্ট্রে পরিণত হবার জন্যে আমরা কিন্তু ৭১-এ মুক্তিযুদ্ধ করি নাই, এবং সেই জন্য বঙ্গবন্ধু আমাদেরকে ৭২ সালের সংবিধান দেন নাই, সেজন্য বাংলার সংবিধান দেন নাই। আমরা এই বিষয়ে আলোচনা করবো, এবং যখন রাজনৈতিক দলের কথা আসলো, নিশ্চয়ই বিরোধী থেকে ফিরে এসে আমরা কমিউনিস্ট পার্টির সভাপতি মুজাহিদ সেলিমের বক্তব্য শুনবো। থাকুন আমাদের সঙ্গে। আমন্ত্রণ আরেকবার উপসংহারে আলোচনা করছি রাজনীতিতে ধর্ম, এই বিষয় নিয়ে আমরা কথা বলছিলাম
আমাদের সঙ্গে ছিলেন রানা দাশগুপ্ত এবং মজিদ হাসান সেলিম। আমি বিরতির পরে মজিদ হাসান সেলিম আপনার কাছে আবার যাব। রানা দাশগুপ্ত একটি বললেন যে রাজনীতিবিদদের যে ভূমিকা, এই তখনকার আমাদের ধর্মনিরপেক্ষ বাংলাদেশ বা এখনকার অবস্থা, আপনি মনে করেন কি রাজনীতিবিদদের কোথায় দাঁড়াতে হবে? না, এটা খুবই সত্য কথা যে বাংলাদেশে এখন রাজনীতি দুই ধরনের হয়ে গেছে। সহজ ভাষায়, পাবলিকের ভাষায়, একটা হলো হালুয়া রুটির রাজনীতি, আরেকটা হলো আদর্শের রাজনীতি। এখন দুর্ভাগ্য যে যারা মূল ধারার রাজনীতির শক্তি বলে নিজেদেরকে দাবি করে, তারা প্রধানত হালুয়া রুটির চিন্তা ধারা দ্বারাই পরিচালিত হয় এবং রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হতে পারলে হালুয়া রুটির ভাগ বাটোয়ারাটা একটু বেশি পাওয়া যাবে। ওর জন্য ক্ষমতায় যেন তেনভাবে অধিষ্ঠিত হওয়াটাই তাদের রাজনৈতিক তৎপরতার একটা প্রধান কেন্দ্রবিন্দু হয়ে ওঠে। এখন যখন এইভাবে আপনি চিন্তা করতে শুরু করেন, তখন কিন্তু আপনার আদর্শের প্রশ্নটা গৌণ হয়ে যায় এবং কিভাবে, যেটাকে বলে পলিটিক্স অফ কনভিনিয়েন্স, কোনটা উপযোগী হবে আমাকে ক্ষমতায় যাওয়ার জন্য, সেইটাই প্রধান হয়ে ওঠে। এবং তার পরিণতিতেই আমরা দেখতে পাই যে রাজনীতির ভিতরে ক্রমাগতভাবে এই তথাকথিত মূল ধারার দলগুলো তারা ডি-আইডিওলজাইজেশন বা নীতি আদর্শ বিচ্যুত এক ধরনের খারাপ অর্থে প্র্যাগম্যাটিজম এই ধরনের একটা ধারার ভেতরে তারা চলে এসেছে অনেক সময়। এবং এই কথা রানা দাশগুপ্ত যেটা বলে গেল খুবই কারেক্ট, এটা বলেছে যে আমরা মুক্তিযুদ্ধ করেছিলাম পাকিস্তান থেকে একটা ডিপার্চার সৃষ্টি করে একটা ভিন্ন ধরনের, ভিন্ন আদর্শের রাষ্ট্র এই দেশে জন্ম দেওয়ার জন্য। কিন্তু সেই ভিন্ন ট্র্যাকে আমরা ওঠা সত্ত্বেও গাড়ি ঠিকমতো চলছিল না এবং এটা সুযোগ নিয়ে পাকিস্তানপন্থীরা ৭৫ সালে আঘাত হানে এবং আঘাত হানে মুক্তিযুদ্ধের ট্র্যাক থেকে আমাদেরকে কিন্তু আবার পাকিস্তানি ট্র্যাকে নিয়ে যায়। এবং রানা দাশগুপ্ত সঠিকভাবে বলেছেন যে এই যে ভিন্ন ট্র্যাকে আমরা গেলাম ৭৫ সালের পর, আমরা সেই ভুল ট্র্যাক বা প্রতিক্রিয়াশীল সাম্প্রদায়িক ট্র্যাক থেকে এখনো পর্যন্ত মুক্তিযুদ্ধের ট্র্যাকে আমরা ফেরত আসতে পারিনি। এবং পঞ্চদশ সংশোধনের কথা বলল, হাইকোর্ট একেবারে সুপিরিয়র কোর্ট, সর্বোচ্চ কোর্ট থেকে বলা হলো ফিফথ অ্যামেন্ডমেন্ট নাল অ্যান্ড ভয়েড অ্যান্ড কনস্টিটিউশন প্রায়ার টু ফিফথ অ্যামেন্ডমেন্ট স্ট্যান্ডস ভ্যালিড। আমার যদি ভুল না হয় এটা করা হয়েছিল, খালি দুইটা বিষয়ে তারা একটা ছাড় দিয়েছিল, একটা হলো সুপ্রিম কোর্টের ব্যাপারে, আরেকটা হলো ইলেকশনে তত্ত্বাবধায়ক সরকারের বিধান। এই দুইটা বিষয়ে তারা ছাড় দিয়েছিল যে ডক্ট্রিন অফ নেসেসিটি অনুযায়ী সেটাকে বহাল রেখে বাকি সব ফিফথ অ্যামেন্ডমেন্টের আগের জায়গায় চলে যাবে। তো ফিফথ অ্যামেন্ডমেন্টের আগের জায়গায় চলে যাওয়া মানে আর্টিকেল 38 এবং এরকম আরও দু একটা আর্টিকেল আছে যেখানে স্পষ্টভাবে লেখা ছিল যে রাজনীতিতে ধর্মের কোনো ব্যবহার চলবে না এবং ধর্মের নাম ব্যবহার করে কোনো সংগঠন করা চলবে না ইত্যাদি একেবারে স্পষ্ট নির্দেশাবলী। কিন্তু সরকার কোর্টের অর্ডারটাকে তার মতো করে চলতে না দিয়ে তারা বলল যে আমরা 15th অ্যামেন্ডমেন্ট করব এবং 15th অ্যামেন্ডমেন্টের ভেতর দিয়ে আর্টিকেল 38টাকে চেঞ্জ করে দিল, ভাষাটাকে এমনভাবে চেঞ্জ করে দিল যে এখন ধর্মের নাম ব্যবহার করে আপনি রাজনৈতিক দল করতে পারবেন এবং রাজনীতি করতে পারবেন। এবং এইটার ফলে আমরা কিন্তু মুক্তিযুদ্ধের চেতনা ধারায় ফিরে আসা এইটা আমাদের আর সম্ভবপর হয়নি। এখন এইগুলো তো আইনের কথা, আমি আইনের কথার বাইরেও এইটা বিবেচনা করার কথা বলবো যে বাই প্র্যাকটিস কি হচ্ছে। প্র্যাকটিসে আমরা দেখছি আওয়ামী ওলামা লীগ তারা ব্লাসফেমি আইন তৈরি করতে বলছে এবং আমাদের বিচার বিভাগ থেকে ওন করা সংগঠন না, আওয়ামী লীগ নেতারা এটাকে খুব ওন করে না। না, তাহলে তাদেরকে এক্সপেল করছে না কেন এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না কেন? তারা তাদেরকে তাদের কাছ থেকে সুবিধাটাও নেবে, আবার বেকায়দায় দেখলে বলবে যে আমরা এটা ওন করছি না, এটা না। বা এইটা অজস্র উদাহরণ, বা বিএনপির কথা আমি বলতে চাই না, কারণ এটার জন্মই এই ঘোষণা দিয়ে যে আমরা জাতীয়তাবাদটাকে ইসলামের সঙ্গে মিশ্রিত করে
তারা বাংলাদেশি জাতীয়তাবাদটাকে তারা ব্যাখ্যা করে থাকে। এবং তারা তো রং ট্র্যাকে নিয়ে গেল, কিন্তু কারেক্ট ট্র্যাকে ফেরত আনার ক্ষেত্রে আওয়ামী লীগের যে দায়িত্ব ছিল সেটা কি তারা পালন করেছে? ব্লাসফেমি আইন ইত্যাদির কথা আমি বল, মদিনা সনদের কথা কেন বলা হয়? এবং আপনি সমস্ত প্র্যাকটিস, বা একটা উদাহরণ আমি বলি, আমার মনের ভেতরে খুব ক্ষোভ। সৌদি আরবিয়া বাংলাদেশের স্বাধীনতা সমর্থন করেছিল? করে নাই। তারা কিন্তু আমাদেরকে এই আমি একটু রানা দাশগুপ্ত আপনার কাছে যাব, যে মুজাহিদ সেলিম যেটি বললেন যে এই রাজনৈতিক দল, আপনি বলছিলেন প্রশ্নটা, কিন্তু রাজনৈতিক দলগুলো এখন করবে কি? মানে তাদের তো, উনি একটু বলছেন যে প্রাগমেটিজমের নামে একটি অন্যরকম ধারা করার ব্যবস্থা হচ্ছে, কিন্তু সেই বাস্তবতাটা কি? আচ্ছা, সৌদি আরবিয়ার ব্যাপারটা, সৌদি আরবিয়া আমাদের বিরোধিতা করেছিল, পাক হানাদার বাহিনীকে অস্ত্র শস্ত্র সহযোগিতা করেছিল। সৌদি আরবিয়ার বাদশাহ যখন ইন্তেকাল করলেন তখন বাংলাদেশে 3 দিনের শোক পালন করা হয়েছিল এবং আমাদের রাষ্ট্রপতি তার অন্ত্যেষ্টিক্রিয়া গিয়েছিল। আর কিউবা একটা রাষ্ট্র যেটা সমস্ত তার যেটুক ছোট দেশ হয়েও সমস্ত শক্তি দিয়ে আমাদেরকে সমর্থন করেছিল, এই কিউবার ফিডেল কাস্ট্রো মারা যাওয়ার পরে একদিনেরও শোক কোনো পালন করা হলো না। রাষ্ট্রপতি প্রথমে শোক প্রকাশ করেছিলেন, কোনো না, একটা শোক দিবস পালন করার কথা আমি বলছি। সৌদি আরবের জন্য কেন শোক দিবস পালন করবে, আর ফিডেল কাস্ট্রোর জন্য কেন করবে না, এবং তার অন্ত্যেষ্টিক্রিয়ায় প্রাইম মিনিস্টার বা প্রেসিডেন্ট কেন যাবে না? এইটা কিন্তু ইন্ডিকেটিভ। এই ধরনের অজস্র ঘটনা বলা যায় যেটা দিয়ে আমরা দেখতে পাই। বা জামাতে ইসলামের লোক দলে বলে আওয়ামী লীগে যোগদান করছে, মালা দিয়ে তাদেরকে নিয়ে আসা হচ্ছে সমাজের ভেতরে। আমি জানি না রানা দাশগুপ্ত একই করবে কিনা, এইটা খালি পলিটিক্যাল ফেনোমেনা হলে পরে একটা ব্যাপার ছিল, এইটা একটা সামাজিক ফেনোমেনায় রূপান্তরিত হয়েছে। এবং আমাদের সংস্কৃতি এবং জীবনাচার এবং সামাজিক মূল্যবোধের জায়গাগুলোর ভিতরে এই প্রতিক্রিয়াশীল ভাবধারা আজকে কিন্তু গ্রাস করতে শুরু করেছে। সেই জন্যই তো জঙ্গিবাদের উত্থান। অবশ্যই সামাজিকভাবে, পারিবারিকভাবে, শিক্ষা প্রতিষ্ঠান, সেইটার উপরে ভিত্তি করে এখন 2টা থিওরি আছে। একটা হলো জঙ্গিবাদ ঠেকানোর জন্য আমাকে একটু সাম্প্রদায়িকতার সঙ্গে কম্প্রোমাইজ করে চলা উচিত। আমি এইটাতে বিশ্বাস করি না, এবং বলে যে এটা খুবই স্পর্শকাতর বিষয়। তা আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বলেছিলাম যে এটা যদি স্পর্শকাতরই হয় তা আপনি এটা স্পর্শ করতে গেলেন কেন? কোর্ট যেটা হুকুম করেছিল ওইটাই আপনি পাশ করাই দিতেন। এবং সেইখানে পাকিস্তানি আমলে ইসলামিক রিপাবলিক অফ পাকিস্তানে দাঁড়িয়ে বঙ্গবন্ধুর নেতৃত্বে ধর্মনিরপেক্ষতার ঝান্ডা তুলে কেবল ইলেকশনে জেতাই না, একটা দেশকে স্বাধীন করা সম্ভবপর হলো। তাহলে পরে কেন সেই স্বাধীন বাংলায় আমাকে এই সাম্প্রদায়িকতা এবং সেই ভাবধারার সঙ্গে আপোষ করে চলতে হবে? রানা দাশগুপ্ত যদি বলেন। সেলিম ভাই একটি কথা বলেছেন যে বারবার মদিনা সনদের কথা আমাদের সামনে রেফারেন্স হিসেবে আনা হয়। একটি গণতান্ত্রিক এবং একটি সমৃদ্ধ গণতান্ত্রিক বাংলাদেশের স্বপ্নটিকে দেখানো হয়। আমি কিন্তু মদিনা সনদের সাথে একমত। আজকে যদি আমি মদিনা সনদটাকে রাখি আর বাংলাদেশের সংবিধানটাকে রাখি, আমার বাংলাদেশের আজকের সংবিধান এটা কি মদিনা সনদের সাথে সাংঘর্ষিক নয়? মদিনা সনদের কোথাও কি লেখা আছে সনদের উপরে বিসমিল্লাহির রহমানির রহিম, অথবা কোথাও কি লেখা আছে ইসলাম রাষ্ট্র ধর্ম? বাট এই মদিনা সনদটিকে রচনা করেছিলেন কে? মহানবী হযরত মুহাম্মদ। তাহলে প্রশ্ন হচ্ছে, আমরা কথায় কথায় ধর্মের কথা বলবো, মদিনা সনদের কথা বলবো, কিন্তু আমরা কার্যত যে মহানবীর মদিনা সনদের বাইরে গিয়ে আমরা ধর্মের প্রীতি দেখাবো, এটা যদি হয়, সেখানেও তো আমি বলতে চাই এটাও তো রাজনীতি, হিপোক্রেসি। কিন্তু ধর্মের বাইরে তো আপনি যেতে পারবেন না। আমি আবারও বলছি, আমি থাকতে হবে। প্রথম কথাটা হচ্ছে, আপনার নিশ্চয়ই মনে আছে রবীন্দ্রনাথ রাশিয়ার চিঠি লিখেছিলেন। রবীন্দ্রনাথ কিন্তু রাশিয়াতে গিয়েছিলেন। রাশিয়াতে যাওয়ার পরে তিনি একটি কথা বলেছিলেন, রাশিয়ার চিঠিতে পরিষ্কার করে বললেন যে গোটা পৃথিবীতে তারা যে আদর্শিক জায়গাটা নিচ্ছে পৃথিবীতে এটা বদলে দেবে। কিন্তু একটি কথা বলেছিলেন, সেটা হচ্ছে চিন্তার যে স্বাধীনতা, এই স্বাধীনতাকে খর্ব করে আদৌ এই সভ্যতাকে টিকিয়ে রাখা যাবে কিনা
তিনি সেখানে একটা প্রশ্নবোধক চিহ্ন করেছেন। সেদিন আমরা কিন্তু এই প্রশ্নবোধক চিহ্ন করার কারণে আমরা অনেকেই রবীন্দ্রনাথকে সাম্রাজ্যবাদের দালাল বলেছি, কিন্তু বাস্তবতাটা হলো 70 বছর পরে দিয়ে যখন আমরা সোভিয়েত ইউনিয়নের সাময়িক বিপর্যয়টা লক্ষ্য করলাম, তখন আমরা লক্ষ্য করলাম এক, রাশিয়ার চিঠিতে যা রবীন্দ্রনাথ বলেছিলেন এটাই তো সত্য। এটা সত্য। এক, অতএব আমি যেটি বলতে চাইছি সেটি হচ্ছে মদিনা সনদের কনসেপ্টে আমার হয়েছিল 72-এর সংবিধান। আজকের যে সংবিধান, এই সংবিধান মদিনা সনদের অনুযায়ী নয়, এটা মদিনা সনদের কন্ট্রা। এক, দ্বিতীয়টি হলো রাজনীতি তিনি বলেছেন একদিকে হালুয়া রুটির রাজনীতি, আরেকদিকে হচ্ছে আদর্শের রাজনীতি। হালুয়া রুটির রাজনীতির সেই জায়গায় আমরা লক্ষ্য করলাম নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে আমরা কিন্তু সাধারণ মানুষকে দেখেছি হালুয়া রুটির রাজনীতির পক্ষে নয়, তারা আদর্শিক রাজনীতির পক্ষে। এটাই হলো আমার মুক্তিযুদ্ধের চেতনা, এটাই হচ্ছে আমরা বাংলা ও বাঙালির যে আত্মা, সে আত্মা কিন্তু সেই নির্বাচনের যে ফলাফল সেটিকেই ধারণ করে। অতএব আজকে আমি বলতে চাই, আদর্শের রাজনীতির কথা আমরা বলছি অনেকেই, কিন্তু আদর্শের রাজনীতির ক্ষেত্রে ঠিক যে সেলিম ভাই বলেছেন যে রাজনীতি করতে গিয়ে কতটুকু আদর্শ ধারণ করব আর কতটুকু কম্প্রোমাইজ করব, আজকে কিন্তু মুক্তিযুদ্ধের পক্ষে রাজনৈতিক দল নির্বিশেষে যদি আমরা 75-এর পর থেকে আজকের দিনে তাকাই, কেউ বুকে হাত দিয়ে বলতে পারবেন না যে আমরা আদর্শের রাজনীতিতে অবিচল অবস্থানে আমরা কিন্তু অবস্থান করেছি। সেই সুযোগটা আজকে গ্রহণ করেছে সন্ত্রাস, সাম্প্রদায়িকতা এবং জঙ্গিবাদ। দ্বিতীয় কথাটি হলো আমার কিছুই দরকার নাই, আর্টিকেল 12 যেখানে ধর্মনিরপেক্ষ রাষ্ট্রীয় নীতিটা বাস্তবায়ন হবে কি করে, সেখানেই পরিষ্কার করে বলা হচ্ছে এক, রাষ্ট্র কোনো ধর্মকে বিশেষ মর্যাদা দেবে না, ধর্মের নামে কেউ রাজনীতি করতে পারবে না, এবং ধর্মের নামে কেউই বৈষম্য, বঞ্চনা, নিগৃহ, নিপীড়ন চালাতে পারবে না। আরো একটি আছে, চারটি মূলত এ বি সি ডি তে আছে। আমি একটা আমি যদি বলি আপনাকে, 12 যদি দেখেন, ধর্মনিরপেক্ষতা নীতি বাস্তবায়নের জন্য সর্বপ্রকার সাম্প্রদায়িকতা, রাষ্ট্র কর্তৃক কোনো ধর্মকে রাজনৈতিক মর্যাদা দান, রাজনৈতিক উদ্দেশ্যে ধর্মীয় অপব্যবহার, ঘ, কোনো বিশেষ ধর্ম পালনকারী ব্যক্তির প্রতি বৈষম্য বা তাহার উপর নিপীড়ন বিলোপ করা হবে। এই তাহলে আজকে পর্যন্ত কোন রাজনৈতিক দলের নেতা যিনি ধর্মনিরপেক্ষতার পক্ষেও কথা বলেন, যিনি আবার মুক্তিযুদ্ধের চেতনার কথাও বলেন, কখনো আমি দেখি নাই আর্টিকেল 12 অফ দি কনস্টিটিউশনে কি লেখা আছে কোনোদিন জাতির সামনে সেটাকে ব্যাখ্যা করতে। তাহলে এই যদি ব্যাখ্যাটি করা হতো এবং জনগণকে যদি সেই ধারায় যদি চেতনাটাকে সমৃদ্ধ করা যেত, তাহলে যারা স্লোগান তুলে ধর্মনিরপেক্ষতা মানেই ধর্মহীনতা, তাহলে তারা তো এই যে প্রচারণা, এই যে প্রচারণা, এটা তো অপপ্রচার। এই অপপ্রচারের বিরুদ্ধে দাঁড়িয়ে এই সংবিধানের আর্টিকেল 12 রাষ্ট্র এবং রাজনীতিতে যদি বাস্তবায়নের প্রক্রিয়াটি আরো অনেকভাবে এগিয়ে যেতে পারত, আমাদের কিন্তু কম্প্রোমাইজ করতে হতো না। আর সবশেষে একটি কথা আমি বলতে চাইছি, সেটি হলো আদর্শেরা যদি আপনি মুক্তিযুদ্ধের বাংলাদেশ চান, আমার কাছে পরিষ্কারভাবে এখন মনে হয়, আমরা অনেকে ভেবেছিলাম, কারণ এখানে সেলিম ভাইও মুক্তিযুদ্ধে ছিলেন, আমিও মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছি, স্বাধীনতার আগে জেল খেটেছি। অতএব 60-এর দশকের যে লড়াই, লড়াইতে আমরা অংশীদার। 71-এর মুক্তিযুদ্ধে আমরা তো আমাদের অবস্থান থেকে আমরা আমাদের ভূমিকা পালনের চেষ্টা করেছি। কেন করেছিলেন বঙ্গবন্ধু? প্রচারণা এখন যা ছিল তখনও ছিল, কিন্তু তিনি আদর্শের প্রতি অবিচল ছিলেন, এবং এই আদর্শের প্রতি অবিচল থেকেই যদি তিনি স্বাধীন বাংলাদেশটিকে যদি আমরা সবাই মিলে অর্জন করতে পারি, তাহলে আজকের দিনে আমরা লুকোচুরি খেলছি কেন? যদি আজকে বলতে চাই যে আমি মুক্তিযুদ্ধের বাংলাদেশ পুনঃপ্রতিষ্ঠিত করতে চাই, সেখানেই বলতে চাই বঙ্গবন্ধুর আদর্শিক ধারায় রাজনীতিকে এগিয়ে নিয়ে আমাকে মুক্তিযুদ্ধের বাংলাদেশটিকে পুনঃপ্রতিষ্ঠিত করতে হবে। এর বাইরে আর কোনো বিকল্প আছে বলে আমি মনে করছি না। বিরতির পর
নিশ্চয়ই আমাদের সঙ্গে থাকবেন। আমরা যেটা কথা বলছিলেন রানা দাশগুপ্ত এবং আমাদের সঙ্গে আরও আছেন মুজাহিদ ইসলাম সেলিম, তাদের দুজনের বক্তব্য শুনবো আরেকটি বিরতির পর। আমাদের সঙ্গে থাকুন। রাজনীতি ধর্ম আমার এবারের ধারাবাহিক আলোচনার বিষয়। মুজাহিদ ইসলাম সেলিম, আমি আপনার কাছে যাব। রানা দাশগুপ্ত যেমনটি বললেন আদর্শের রাজনীতি, আর আপনিও বলেছিলেন যে হালুয়া রুটির রাজনীতি, কিন্তু বেশিরভাগ মানুষ যা চায় রাজনীতিবিদরা তো তার সাথে থাকবেন। আমাদের দেশের মানুষ কি চায়? দেখুন, মানুষের চেতনা সবসময় এক লাফে পরিপক্ক হয় না, সেটা পশ্চাৎপদ চেতনা থেকে আস্তে আস্তে এটা উন্নত হতে থাকে। একজন রাজনীতিবিদ হিসাবে আমি দুই রকম দৃষ্টিভঙ্গি নিতে পারি। একটা হলো যে চলতি হাওয়ায় মানুষের চেতনা যেই জায়গায় আছে আমি তার কাছে আত্মসমর্পণ করে সেটার পেছনে পেছনে যেতে পারি। বঙ্গবন্ধু কিন্তু সেটা করেনি। কোনো প্রগতিশীল নেতা, বামপন্থী নেতা নাই, কোনোদিন এটা করে নাই। তারা চেতনাকে বিকশিত করার জন্য সবসময় কাজ করেছে এবং এটাকেই বলে লেজুর বৃত্তি করা। জনগণের লেজুর বৃত্তি করাটা রাজনৈতিক নেতাদের দায়িত্ব নয়। রাজনৈতিক নেতারা জনগণকে বুঝতে হবে, তার কাছ থেকে শিক্ষা নিতে হবে, সঙ্গে সঙ্গে তাকে কিন্তু পথ দেখাতে হবে এবং নেতৃত্ব দিতে হবে, তার চেতনাকে ক্রমাগতভাবে উপরে উঠাতে হবে। এখন এইটাই হলো আদর্শগত সংগ্রামের কাজ। এই আদর্শগত সংগ্রামের ক্ষেত্রে কোনো শর্টকাটের কোনো সুযোগ আছে বলে আমি মনে করি না। আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাস যদি ভালো করে ব্যাখ্যা করি তাহলে দেখা যাবে যে অনেকে মানুষকে সহজ করে বোঝানোর জন্য বলতো যে লাহোর প্রস্তাবের সঠিক বাস্তবায়ন চাই, সেটার জন্য আমরা সংগ্রাম করছি। লাহোর প্রস্তাব কি ছিল? যে মুসলমানরা আলাদা জাতি এবং মুসলমানদেরকে নিয়ে একাধিক রাষ্ট্র করা হোক, একাধিক না একটা, এইটা নিয়ে তর্ক লেগেছিল। তারপরে বাংলাদেশ স্বাধীন হলে পরে বাংলা স্থান বাঙালি মুসলমানদের জন্য একটা আলাদা আবাসভূমি, আপনি কিন্তু সেই জায়গায় চলে আসছেন। ওর জন্য যখন আমরা ধর্মনিরপেক্ষতা শব্দটা আসলে ইংরেজি সেকুলারিজম থেকে অনুবাদ করতে গিয়ে এই শব্দটা ব্যবহার করা হয়েছে। সেকুলারিজমের সঠিক অনুবাদ বা অর্থটা বুঝতে হলে বুঝতে হবে ইহলৌকিকতা। এবং আমি শুরুতেই বলেছিলাম যে রাষ্ট্র হলো একটা ইহলৌকিক ব্যাপার। রাষ্ট্রের সঙ্গে সম্পৃক্ত বিষয়গুলো এই ইহলৌকিকতার ভিত্তিতে করতে হবে। এই সেকুলারিজম কিন্তু সকল ধর্মের সমান অধিকার এইটাকে বোঝায় না। এইটা দিয়ে বুঝতে হবে সেপারেশন অফ স্টেট অ্যান্ড রিলিজিয়ন, রাষ্ট্র এবং ধর্ম। রাষ্ট্র রাষ্ট্রের জায়গায় থাকবে, ধর্ম ধর্মের জায়গায় থাকবে। এই দুটোকে মিলিয়ে ফেললে রাষ্ট্রও ধ্বংস হয়, ধর্ম ক্ষতিগ্রস্ত হয়। সে তার ভেতরে বিকৃতি, বিভাজন, সংঘর্ষ সৃষ্টি হয়, অপব্যবহার হতে থাকে। এই জায়গা থেকে এইটা বলিষ্ঠভাবে স্পষ্টভাবে মানুষের কাছে বলতে হবে। অনেক বলে যে মানুষ আজকে সাম্প্রদায়িক হয়ে গেছে বিকজ বাই ডিফল্ট, কারণ তাদের রুটি রুজির সংগ্রামের জায়গাটা এবং তার ইহলৌকিক জীবনের সমস্যাগুলো সমাধানের একটা গণতান্ত্রিক সেকুলার পথ আমাদের দেশের শাসকরা, বুর্জুয়া শাসকরা রাষ্ট্র ব্যবস্থার মধ্যে সেটা নাই, এটা তারা প্র্যাকটিক্যালি দেখছে না। এইটার সুযোগ নিচ্ছে কিন্তু সাম্প্রদায়িক এবং মৌলবাদী শক্তি। সেই জন্য তারা আল্লাহর পথ দেখাচ্ছে, সেই জন্য তারা পরলৌকিক মুক্তির কথা বলছে। আমাদের গার্মেন্টস এর শ্রমিকরা আন্দোলন করছে, মন্ত্রীদের বেতন বাড়বে, আমলাদের বেতন বাড়বে, তো শ্রমিকরা বেতন বাড়ানোর দাবি করলে পরেই সেইটার ভেতরে ষড়যন্ত্রের গন্ধ কেন খুঁজে পায় সরকার, এবং করে যে নির্যাতন চালানো হচ্ছে, গ্রেপ্তার করা হচ্ছে, তো এইখান থেকে কিন্তু হতাশাটা সৃষ্টি হয়। ওর জন্য এই কাজটা আপনার সাম্প্রদায়িকতার যে অনুপ্রবেশ, এইটাকে ঠেকাতে হলে পরে আমরা যেটা আমাদের ভাষায় শ্রেণী সংগ্রাম বলি, এইটাকে যত জোরদার করতে পারবো ততই কিন্তু সুবিধা হবে আইডিওলজিক্যাল স্ট্রাগলটা চালানোর জন্য। সেটা তো আজকে অনেক দুর্বল অবস্থায়। আমি কারণগুলো দুর্বল, আরেকটা বড় দুর্বল হয়ে গেছে। কোনো মানুষ ইচ্ছা করলে ইতিহাসের ঘটনা ঘটাইতে পারে না। আমরা ৭১-এর মুক্তিযুদ্ধে সশস্ত্র পর্বে ঝাঁপিয়ে পড়েছিলাম, তখনও পর্যন্ত সমস্ত জনগণ আমাদের চার নীতি পরিপূর্ণভাবে বুঝে উঠে সংগ্রামে গেছে, এটা কিন্তু না। কিন্তু আপনি চাইলেও এইটা তো বলতে পারবেন না যে ভাই আমি আগে ওদেরকে চেতনাগতভাবে তৈরি করে নেই, তারপরে আমরা যুদ্ধ করব। যুদ্ধ আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে, কিন্তু আমার কর্তব্য কি ছিল? ১৬ই ডিসেম্বর পরে আমরা মনে করলাম সব হয়ে গেছে, আর কিছু করার দরকার নেই।
এইখানেই মারাত্মক ভুল হয়েছে। আমাদের রাজনৈতিক স্বাধীনতার পর এই 4 রাষ্ট্রীয় মূলনীতির ভিত্তিতে যেই আদর্শগত সংগ্রাম এবং এক ধরনের কালচারাল রেভলিউশন আমি এইভাবেই চিহ্নিত করতে চাই, সেইটা করার যে প্রয়োজনীয়তা ছিল সেইটাকে আমরা অবহেলা করেছি এবং সেই যার ফলে অবহেলার দায় এবং 75-এর দায়, তার জন্য কি আজকে আমরা আবার এত বছর পরে জঙ্গিবাদের বিরুদ্ধে যুদ্ধ করছি? কোনো জায়গায় আমরা যদি একটা প্রয়োজনীয় কাজ না করতে পারি, সময়ে ঠিক মতো না করি, আপনি সেইটার রেজাল্ট আপনাকে কোনো না কোনো সময়, এবং সেইটাই প্রতিশোধ নিচ্ছে আমাদের এই ব্যর্থতারই প্রতিশোধ। এবং এক অর্থে বলতে গেল পরে আমাদের এখানকার গণতান্ত্রিক সংগ্রামের যে দুর্বলতা, তারই সুযোগ নিয়ে এই শক্তিগুলো এসেছে। কিন্তু আমি এইখানে খালি অ্যাড করব এই জায়গাটা, যে এই অন্ধকার চিত্র যেমন আমরা দেখতে পাচ্ছি, সঙ্গে সঙ্গে এটাও খেয়াল করবেন যে আমাদের স্বাধীনতার 4 দশক পরেও গণজাগরণ মঞ্চের ভেতর দিয়ে যে জাগরণটা আমরা দেখলাম এবং আমাদের তরুণ প্রজন্মের ভেতরে আমাদের মুক্তিযুদ্ধের চেতনা ধারার সপক্ষে যে অবস্থানটা আমরা দেখলাম, সেইটা আমাদেরকে আশাবাদী করে তোলে যে মুক্তিযুদ্ধের অসমাপ্ত কাজটাকে পরিপূর্ণ করার এবং জন্য সেই জন্যই একটা আমরা নতুন অধ্যায় এখন শুরু হতে এবং সেই যাচ্ছে। অধ্যায়ের সূচনা হলো যখন যুদ্ধাপরাধীদের আমরা বিচার করতে পারলাম এবং সেই বিচারের রায় কার্যকর করতে পারলাম। সেটা আমি বলবো যে এটা অতি কথন হয়ে গেল। আপনি এইটা খুবই প্রয়োজন এবং এটাকে আমি স্যালিউট করি এবং ধন্যবাদ জানাতে চাই। কিন্তু আসল কাজ হলো মানুষের চেতনায় যে পশ্চাৎপদতার বীজ আজকে রোপিত করা হয়েছে এবং ক্রমাগতভাবে তার পদস্থলন ক্রমাগতভাবে আমরা দেখতে পাচ্ছি, সেইটাকে উল্টিয়ে দিয়ে একটা সামগ্রিকভাবে সাংস্কৃতিক এবং মতাদর্শিক একটা সংগ্রাম, একটা বিপ্লব পরিচালনা করা জরুরি কর্তব্য। এবং আমি বামপন্থী হিসাবে আমি খালি আওয়ামী লীগকে দোষ দিই না, আমি আমাদের বামপন্থী হিসাবেও আমাদেরও যে কিছু দুর্বলতা ঘাটতি আছে সেটা স্বীকার করতে আমার বিন্দুমাত্র দ্বিধা নাই। কিন্তু আমরা সেটা উপলব্ধি করে আপ্রাণ চেষ্টা করছি। আপনাকে বলতে পারি যে আমরা কিছুদিন আগেই এই যে নাসিমনগরের ঘটনার পর আমরা 1000টা হাট সভা করে সাম্প্রদায়িকতা জিনিসটা কি, এটা কেন আমার রুটি রুজির সংগ্রামের সঙ্গে সাংঘর্ষিক, এই কথাগুলো এক্সপ্লেইন করে আমরা তৃণমূলে মানুষের ভেতরে যে প্রচারণা চালিয়েছি, এই ধরনের কর্মসূচি আরো বেশি করে আমাদের দরকার। আমি রানা দাশগুপ্তের দৃষ্টি আকর্ষণ করি, যেটি আমরা আলোচনা করছিলাম, যে এই এত বছর পরে যখন আমরা বলছি যে আবার মৌলবাদ ফিরে এসেছে, যখন আবার ধর্মরাষ্ট্রী রাজনীতি আমাদেরকে পিছনের দিকে নিয়ে যাচ্ছে, তখন আমরা মুক্তিযুদ্ধের অসমাপ্ত কাজ, যে যুদ্ধাপরাধীদের বিচারের ব্যবস্থা করা, রায় আনা এবং রায় কার্যকর করা, আপনি সেই প্রক্রিয়ার সঙ্গে আছেন। যখন এই কাজটি আমরা করছি, তখন একই সঙ্গে কিভাবে এই ধর্মীয় জঙ্গিবাদের উত্থান হচ্ছে সেইটা মোকাবেলা করবো কি দিয়ে আমরা? আসলে মূলটা বিষয় হলো, আপনারা জানেন যে আজকে যে বাংলাদেশের স্বাধীনতার 40 বছর পরে যে যুদ্ধাপরাধীদের বিচারটি শুরু হলো, দায়মুক্তির সংস্কৃতি থেকে উত্তরণের ক্ষেত্রে এটি একটি বিশাল পদক্ষেপ। তার আগে বঙ্গবন্ধু হত্যা মামলার হত্যার রায়, আমি বলি বঙ্গবন্ধু হত্যার বিচারের মধ্য দিয়ে যে প্রক্রিয়াটা শুরু হলো, যুদ্ধাপরাধের বিচারের মধ্য দিয়ে কিন্তু সেটি আরো একটু উন্নত স্তরে গেল। এবং অস্বীকার করার কোনো উপায় নেই, মাননীয় প্রধানমন্ত্রীর ব্যক্তিগত রাজনৈতিক সদিচ্ছার ফলেই আজকে যুদ্ধাপরাধের ট্রাইব্যুনাল গঠিত হয়েছে, তার রায়গুলো বাস্তবায়িত হচ্ছে। প্রশ্ন হচ্ছে, আমি বিচার করা হচ্ছে, রায় বাস্তবায়ন করা হচ্ছে, এর মধ্য দিয়ে যদি আমরা বলি সাম্প্রদায়িকতা এবং মৌলবাদকে আমরা পরাস্ত করে ফেলবো, এটি আমি মনে করি না। তার কারণ আমাদের ট্রাইব্যুনালের গোলাম আজম মামলার রায় এবং আরো অন্যান্য মামলার রায়ে পরিষ্কার করে যে কথাটি বলা হয়েছে যে বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনা ধারায় যদি বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে হয়, তাহলে রাষ্ট্র এবং রাজনীতি ও সমাজের কি কি করার আছে পরিষ্কারভাবে কিন্তু ডাইরেক্টিভস গুলো আছে। আজ পর্যন্ত দেখলাম না কোন রাজনৈতিক দল, রাষ্ট্র, কেউ এই ট্রাইব্যুনালের এই জাজমেন্ট গুলো পড়ে তার উপর কোনো অ্যানালাইসিস করা বা স্টাডি করা আজ পর্যন্ত করেছে বলে আমার কাছে মনে হয়নি। আমার কাছে মনে হয়েছে যা কিছু বলা হচ্ছে সবগুলো হচ্ছে স্লোগানের অংশ। অন্যদিকে আমি এটুকু বলি, তিনি বলেছেন যে আজকের দিনে এসে আমি বলতে চাই ৭১-এর ১৬ই ডিসেম্বর আমরা বলেছি যে আমরা বিজয় অর্জন করেছি। আজকের দিনে এসে আমি বলতে চাই আমরা বিজয় অর্জন করি নাই। আমরা সেদিন সামরিক বিজয়টি অর্জন করেছিলাম, সামরিক বিজয়টি অর্জন করেছিলাম, কিন্তু
সামাজিক বিজয়ের জন্যই কিন্তু আজকের লড়াই। আজকে আপনারা যে ইস্যুটা নিয়ে এখানে আলোচনা করছেন সেটি হলো সামাজিক বিজয়টিকে অর্জনের লক্ষ্যে আমি মনে করি এই ইস্যুটি আজকে অত্যন্ত প্রাসঙ্গিক, অত্যন্ত তাৎপর্যপূর্ণ। অবহেলার কথা তিনি বলেছেন রাজনৈতিক দলগুলোর। আজও কি তারা অবহেলার জায়গা থেকে তারা নিজেদেরকে মুক্ত করতে পেরেছে? যদি না পেরে থাকে, সেলিম ভাই বললেন জনগণের মধ্যে পশ্চাৎপদ চেতনা ঢুকে গেছে। ঢুকিয়েছে কারা? সবাই মিলে কিন্তু দায়ী, সবাই মিলে কিন্তু দায়ী। এই পশ্চাৎপদ বাংলাদেশের জনগণ ধর্মভীরু, তারা ধর্মপ্রাণ। আমরা তো সবাই বলি তারা ধর্মান্ধ নয়, বাস্তবতা তাই। কিন্তু রাজনীতির ক্ষেত্রে যখন ধর্মকে কার্ড হিসেবে প্লে করা হয় ব্যক্তি স্বার্থে, গোষ্ঠী স্বার্থে, রাজনৈতিক স্বার্থে, তখন তো এই বাঙালি জনগণকে, ধর্মপ্রিয় ধর্মপরায়ণ বাঙালি জনগোষ্ঠীকে ধর্মান্ধতা পশ্চাৎপদতা নিয়ে ঠেলে দেওয়ার দায়িত্ব এই দেশের রাজনৈতিক দলগুলো গ্রহণ করেছে। শুধু তাই না, শেষ করে আছি। আমি একেবারেই শেষ করতে চাই, আমাদের বুদ্ধিজীবীদের একটি অংশ, আমরা যারা 68, 69, 70 লড়াই করেছি, যাদের বই বগলের নিচে রেখে আমরা সে সময় গণতান্ত্রিক প্রগতিশীল বাঙালি জাতীয়তাবাদীর রাজনীতির ধারায় নিজেদেরকে অবগাহন করার চেষ্টা করেছি, স্বাধীনতার 45 বছর পরে তাদের মুখে এখন যে কথাগুলো শোভা পায় এবং যে কথাগুলো তারা বলেন, সেখানেই বলতে চায় আজকে বুদ্ধিবৃত্তিক চর্চার ক্ষেত্রেও আজকে যে সংকট, এই সংকট কিন্তু পাকিস্তানের বুদ্ধিজীবীরা করেন না। আজকে সেই সংকট থেকে মুক্তি চাই এবং চলেন আদর্শিক ধারার যে রাজনীতি, হিপোক্রেসি না, দ্বিচারিতা না, মুক্তিযুদ্ধের চেতনে আমি বিশ্বাস করি, সেটাকে মননে হৃদয়ে ধারণ করে আমরা সামনের দিকে এগিয়ে যাই। তবেই হবে আমাদের সামাজিক বিজয়। এবং এই বিজয়টি যদি নিশ্চিত হয় তবে তার মধ্য দিয়েই সন্ত্রাস, সাম্প্রদায়িকতা এবং মৌলবাদকে আমরা প্রকৃত অর্থেই রাজনৈতিকভাবে পরাস্ত করা সম্ভব। আপনাকে ধন্যবাদ রানা দাশগুপ্ত। মুজাহিদুল সেলিম, আপনাকেও ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার পরে। নিশ্চয়ই এই ধারাবাহিক আলোচনা আমরা আবার কখনো হয়তো আপনাদের সঙ্গে মিলিত হতে পারবো। উপসংহারের এই পর্যায়ে নিচ্ছি একটি বিরতি। আজ আমরা আলোচনা করেছিলাম রাজনীতিতে ধর্ম, এই বিষয়ে আমাদের সঙ্গে মুজাহিদুল সেলিম এবং অ্যাডভোকেট রানা দাশগুপ্ত ছিলেন। এরপর আমরা রাত 11টায় আবার ফিরে আসবো আমাদের এই উপসংহার আলোচনায়। তখন আমাদের সঙ্গে থাকবেন ব্যারিস্টার নাজমুল হুদা এবং নির্মল রোজারিও। থাকুন আমাদের সঙ্গেই।